আওয়ামী লীগের সাম্প্রদায়িকতা বিরোধী শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। প্রশাসন চেয়ারম্যান আমাদের ইউনিয়নের সকলেই গেছে ওখান থেকে কিছু লোক আসে বললো যে আপনাদের কোনো ভয় নাই, আপনারা খাওয়া দাওয়া করি বাড়ি বাড়ি চলে যান। আমরা সবাই ধানের জমিতে লুকিয়েছিলাম, বাবুকে নিয়ে সবাই দেখি ও জায়গা ফাঁকাফাঁকি জমিতে ধানের জমিতে সবাই শুয়ে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দুষ্কৃতিকারী চিহ্নিত, শিগগিরই আসবে আইনের আওতায়। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজামণ্ডপে, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর স্যার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, কেউ বাড়াবাড়ি করবেন না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। বললেন জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু খুনে নয়, জড়িত হাজার হাজার সেনা হত্যায়ও। পুরানো ছবি ও ফুটেজ ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে একটি মহল। পোস্ট বা শেয়ার দেওয়ার আগে সতর্ক হওয়ার আহ্বান, পড়তে হতে পারে আইনি জটিলতায়। 1.5 মাস পর আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। খুচরা বাজারে কেজিতে দিতে হচ্ছে 7 টাকা বেশি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার দোহাই ব্যবসায়ীদের। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে দলের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে। মিজানুর রহমান ও সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আবাসস্থল তথা মন্দির ভাঙচুরের। ধর্মকে পুঁজি করা অপশক্তি যখন দেশব্যাপী এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েই চলেছে, তখন এসব প্রতিহতের ডাক দিয়ে মাঠে নামল আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে কার্যনির্বাহী সংসদের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। খোলা ট্রাকের উন্মুক্ত মঞ্চে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথে এখনও সক্রিয় আওয়ামী লীগ, জবাব দেয়া হবে প্রত্যেকটি অপকর্মের। আওয়ামী লীগ রাজপথ ছাড়ে না, যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বিএনপির উস্কানিতেই রাজনৈতিক অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে ভোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। হিন্দু ভাই বোনদের বলবো, আপনাদের ভয় নাই, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে। সমাবেশ শেষে অন্তত কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে কেন্দ্রীয় নেতারা শোভাযাত্রা বের করেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে গনি রোড ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শোভাযাত্রাটি শেষ হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্টা ও সহিংসতার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন সংগঠন। অতীতের মতো এবারও সব ধরনের সহিংসতা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীদের। হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করার জোরালো দাবি সমাবেশকারীদের। সনাতন ধর্মাবলম্বীদের ওপর নাশকতার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে শোভাযাত্রা বের করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সহিংসতার পেছনে কুশীলবদের জনসম্মুখে হাজির করার দাবি নেতাকর্মীদের।
দেশব্যাপী অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগ সম্প্রীতি শোভাযাত্রা করে। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে জমায়েত হন নেতাকর্মীরা। দৃষ্টান্তকারীদের খুঁজে বের করে বিচারে আওতায় আনে, তাদের প্রকাশ্যে বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, লন্ডনে বসে তারেক রহমানের ইশারায় এমন সাম্প্রদায়িক বিষ বাষ্প ঘটিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। এইটা কোনোদিন সফল হবে না। তাদের ওইখানে বসে থেকে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, আর টেলিভিশনে তার দলীয় নেতারা বলে আমাদের আদেশ এখনো আসেনি, আদেশ এলে আমরা রাস্তায় নেমে পড়বো সবাই। আরে আদেশ দিতে দিতে তারেক জিয়া আইনে গেছে, যাকে বলে বাংলায়। বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধনে অংশগ্রহণকারীর নেতাকর্মীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে মাগুরায় মানববন্ধন হয়। এছাড়াও জ্বালাও পোড়াইয়ের এই ষড়যন্ত্রকে কোনোভাবে সফল হতে দেয়া হবে না জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয় কুড়িগ্রাম ও নেত্রকোনায়। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দুষ্কৃতিকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনীর পর সহিংসতা ছড়িয়েছে রংপুর সহ বহু জায়গায়। এর মধ্যে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। আটক, গ্রেপ্তার হয়েছে অনেক, তবে মূল দুষ্কৃতিকারী কারা এখনও উন্মোচিত হয়নি সেই রহস্য। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আলোচনায় ঠাঁই পায় বিষয়টি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। পাশাপাশি একটা পরিষ্কার একটু জনগণকে একটু করতে হবে যে রিপারকেশন করা যাবে না, রিয়াকশন করা যাবে না। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না, এটি ইসলাম ডাজ নট পারমিট। এদিকে দুপুরে র্যাব সদর দপ্তরে আলাদা এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনায় জড়িত অপরাধী প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে, তবে শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে। কুমিল্লার যে ঘটনাটি ঘটিয়েছে পূজামণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরব এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে 14 দলের নেতারা সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের সব মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। তিনি হুঁশিয়ার করে বলেন, আর যেন রক্তপাতের ঘটনা না ঘটে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা ও বিমান বাহিনীর সদস্যকেও হত্যা করেছে। বেদনার কাব্য, মাত্র ১.৫ বছরের এক শিশু। হাস্যোজ্জ্বল, বুদ্ধিদীপ্ত এক দুরন্ত শৈশবের নাম শেখ রাসেল। 1964 সালের 18 অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের বাড়িতে জন্ম নেয়া কাব্যময়ী শিশুর জীবন প্রদীপ মাত্র 10 বছরেই নিভিয়ে দিয়েছিল ঘাতকরা। বিপদগামী একদল সেনা সদস্যের হাতে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন
নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলীয় নেতারা শেখ রাসেলের স্মরণে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদরের ছোট ভাই শেখ রাসেলের দুরন্ত শৈশব আর দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশুদের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ার জন্য কাজ করছে সরকার। তাই সুকান্তের ভাষায় আমি বলে যেতে চাই যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। বিশ্বকে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেশের মানুষের জন্য যেন আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই, যেন আমার আসলের মতো কাউকে যেন জীবনে হারাতে না হয়। বক্তব্যের এক পর্যায়ে দেশের সংবিধান ও ইসলাম ধর্মের কথা উল্লেখ করে এদেশ সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে বসবাস ও ধর্ম পালন করার দেশ বলে উল্লেখ করেন সরকার প্রধান। এত রক্তক্ষয়, এত কিছু বাংলাদেশে ঘটে গেছে যে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। সরকার দেশের মানুষের জন্য একটি উন্নত ও নিরাপদ পরিবেশ তৈরি করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকার দেশে অশান্তি সৃষ্টি করে নিজেরাই এখন শান্তির মিছিল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দুঃশাসন থেকে দৃষ্টি ফেরাতেই সরকার পরিস্থিতি ঘোলাটে করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মঙ্গলবার আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শান্তির মিছিল নিয়ে সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতাসীনরা জনগণের দৃষ্টি ঘোরাতে সম্প্রীতির মিছিল করছে। এই সরকার, আওয়ামী লীগের সরকার, তার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এই বিভাজন সৃষ্টি করে তারা এটাকে পুঁজি করে সেটাকে আবার তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে চাচ্ছে। শান্তি মিছিল বের করেছে, অশান্তি ঘটালেন আপনারা, আগুন দিলেন আপনারা, মারলেন আপনারা, গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন, আর আজকে আমরা শান্তি মিছিল বের করছি। লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না। এই আওয়ামী লীগ এটাই চরিত্র, আওয়ামী লীগের খাঁটি চরিত্র। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অনিয়মের কারণে ক্ষমতা হারানোর ভয়ে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে সরকার। এই দেশটাকে উচ্ছন্ন দেওয়ার জন্য আজকে এরা এই দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশ্যে বলেন, লন্ডনের নির্দেশের অপেক্ষায় বসে না থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে দলটিকে। প্রতিটি জায়গায় তাদেরকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ। ভিডিও ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে একটি মহল। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমে পোস্ট বা শেয়ার দেওয়ার আগে সতর্ক হতে হবে, না হলে পড়তে হতে পারে আইনি জটিলতায়। রংপুরের পীরগঞ্জে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন গ্রুপ। তথ্য যাচাই করে দেখা গেছে আগুনের ভিডিওটি রংপুরের নয়, ভারতের ত্রিপুরার। গত 12ই অক্টোবর ত্রিপুরার কমলপুরের মরাছড়া এলাকায় পূজা মণ্ডপ ও দোকানপাটে আগুন লাগার ঘটনা এটি। জমি জমা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মিরপুরের পল্লবীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় শাহিন নামে একজনকে। এ ঘটনায় 3 আসামিকে গ্রেফতারও করা হয়েছে। অথচ এই ভিডিওটিকেই নোয়াখালীর যতন সাহাকে হত্যার দৃশ্য বলে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। কোরআন অবমাননার প্রতিবাদ করায় এক তরুণকে হত্যার এই খবরটিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ ছবিটি 1.5 বছরের পুরনো। এছাড়া মিরপুরের কেন্দ্রীয় মন্দিরে হামলার বিষয়টিকে সাম্প্রতিক ঘটনা বলে গুজব ছড়ানো হচ্ছে। অথচ এই ঘটনাটিও 1.5 বছর আগের। একটি সংগঠন বলছে, সাম্প্রতিক পরিস্থিতিতে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। চট্টগ্রামে ভিন্ন একটি ঘটনা, একটা গ্রেপ্তার ব্যক্তিকে কোরআনের অবমাননাকর একজন ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছিল। এটা আমরা ধরেছি কোরআনকে বাঁচাতে গিয়ে বা কোরআনের জন্য একজন দিন ভাই মারা গেলেন বা জীবন দিলেন, কিন্তু পরবর্তীতে সেই রক্তাক্ত ছবিটি আমরা যখন গুগল রিভার্স ইমেজ সার্চে দিয়ে পরীক্ষা করলাম, আমরা দেখতে পেলাম যে
সেটা আসলে ফেসবুকে পুরনো একটি ছবি। ফ্যাক্ট ওয়াচ বলছে, সত্যতা যাচাই করে সামাজিক মাধ্যমে ছবি ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এজন্য সহায়তা নিতে হবে তথ্য প্রযুক্তির। কোনো কিছু পোস্ট করার আগে, লেখার আগে অবশ্যই যাচাই বাছাই করে লেখা উচিত এবং শেয়ার করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কেউ কিন্তু নিয়ন্ত্রণের বাইরে না। যেই কোনো কিছু পোস্ট করতেছেন তাকে কিন্তু যে কোনো সময় ট্রেস করা যায় এবং সেও কিন্তু আইনের আওতায় আসতে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দেয়া 154 রানের টার্গেটে ব্যাটিং করছে ওমান। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 84 রান। দলের সবশেষ খবর জানতে এই মুহূর্তে ওমানে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, জাফর, আসলে ম্যাচটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ আন্ডারডগ এবং ওমান আসলে খুব মহাপরাক্রমশালী কোনো দল। বাংলাদেশ ক্রিকেটারদের যারা খেলা দেখছেন নিশ্চয়ই দেখছেন যে চোখে মুখে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে। শুধু এর আগে আপনি জিজ্ঞেস করেছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের কথা, শুধু তিনি না, প্রত্যেকটা ক্রিকেটারের চোখে মুখে কিন্তু আসলে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করছে। সেটা আসলে কেন করছে এটা একমাত্র তারাই বলতে পারবে। এবং বাংলাদেশ দলের প্রতিটা ক্রিকেটার কিন্তু নার্ভাস। ওমান এমন একটি দল, তারা কিন্তু মানে বাংলাদেশের আগে যখন তাদের মুখোমুখি হয়েছিল খুব সহজে হারিয়ে দিয়েছিল, কিন্তু এবার কেন এমনটা হচ্ছে সেটা আসলে মানে কোনোভাবে কোনো উত্তর কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। আমরা দেখছিলাম শুরুতে মুস্তাফিজুর রহমান একটি ক্যাচ মিস করেছে, এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ যতীনদারের একটি ক্যাচ মিস করেছিল, যিনি ওমান ক্রিকেট দলের সবচেয়ে সেরা ব্যাটসম্যান হিসেবে যাকে বিবেচনা করা হয়। যদিও তাকে কিছুক্ষণ আগে সাকিব আল হাসান আউট করেছেন, এখনো কিন্তু ম্যাচে ভালো তাদের একটা সম্ভাবনা আছে। হাতে 6 উইকেট আছে, 7 ওভারে 63-64 মতো রান লাগবে, কিন্তু এটা কিন্তু আনঅ্যাচিভেবল না। এখান থেকে যদি তারা একটা বড় জুটি করে বা একটা যদি 3-4 ওভারে যদি যে কোনো দুটো যদি বিগ ওভার তারা পায়, ওমান কিন্তু ম্যাচটা বের করে ফেলতে পারবে। তবে সুযোগ বাংলাদেশের এখনও আছে। যদি বাংলাদেশ এখানে যদি দুটো উইকেট নেয় কোনো ওভারে, যদি দুটো ওভার টাইট ওভার করতে পারে, ডেফিনেটলি বাংলাদেশের সুযোগ আছে। কিন্তু আসলে বাংলাদেশ 21 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে এবং ওমান এখনো সহযোগী সদস্য। এমন একটা দল, মানে ওমানের মতো দলের বিপক্ষে বাংলাদেশকে যদি এমন ধুঁকতে হয়, আসলে বাংলাদেশের ক্রিকেট কোন পর্যায়ে আছে সেই প্রশ্নটা কিন্তু আবারও উঠে যাচ্ছে। একটা সবাই কিন্তু বলছিল যে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে একটা ফেক কনফিডেন্স নিয়ে এখানে এসেছিল, সেটাই কিন্তু আসলে একদম মাঠে প্রমাণিত হলো। বাংলাদেশ দল এখন পর্যন্ত বলা যায় যে ডমিনেট করে খেলতে পারেনি। তবে ক্রিকেট এমন একটা খেলা যেখানে শেষ বলে কিছু নেই। আমরা এখনো আশায় আছি যে নিশ্চয়ই বাংলাদেশ দল, যারা এখানে অনেক সমর্থক এসেছেন, তাদের জন্য হলো বাংলাদেশ দল ভালো কিছু করবে এবং ম্যাচটা শেষ পর্যন্ত হলো জিতে দ্বিতীয় রাউন্ডে খেলার আশাটা বাঁচিয়ে রাখবে। আমার কাছে এই ছিল সবশেষ খবর। জাফর, ওমান বাংলাদেশ ম্যাচের সবশেষ খবর জানাতে ওমানের মাস্কাট থেকে চলতি মাসেই 3 কোটি মানুষকে দেয়া হবে করোনার ভ্যাকসিন। এছাড়া আরও 21 কোটি ডোজ টিকা কেনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেলে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা প্রায় 6 কোটি ডোজ ভ্যাকসিন প্রায় আমরা দিয়ে ফেলেছি। অনেকে তুলনা করে মালদ্বীপ আর ভুটানের সাথে। মালদ্বীপ 5 লক্ষ, ভুটান 6 লাখ, আর আমরা 6 কোটি ভ্যাকসিন অলরেডি দিয়ে ফেলেছি, যা আমরা 3 কোটি ভ্যাকসিনের মতো এই মাসে দিয়ে দিচ্ছি। এবং আগামী মাসগুলোতে আমাদের যে শিডিউল পেয়েছি WHO কাছ থেকে এবং চায়নার কাছ থেকে, প্রত্যেক মাসেই আমাদের 3 কোটির অধিক ভ্যাকসিন বাঙালিরা পাবে, এই দেশের মানুষ বাংলাদেশিরা পাবে। স্মার্টফোনের স্ক্রিনে টাচ করে মুহূর্তেই খাবার দাবার কেনাকাটা কত কিছুই তো হচ্ছে, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার হাতে থাকা ফোনটি হয়ে উঠতে পারে ধর্ষণ ঠেকানোর হাতিয়ার? মুঠোফোনের বার্তা পেয়ে ঠেকানো যাবে ধর্ষণের মতো জঘন্য অপরাধকে। তেমনি একটি অ্যাপ বাঁচাও। 20 বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল বোন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় থমকে গিয়েছিল জালাল মির্জার পরিবার। তীব্র ক্ষোভ আর হতাশায় পৃথিবীটাকে তখন মনে হয়েছিল নরক। সেই থেকে একটি প্রত্যয় নিয়ে মাঠে নামেন জালাল মির্জা। আর কোনো বোন যেন এরকম দুর্ঘটনার শিকার না হন, তাই ধর্ষণের বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তৈরি করেন বাঁচাও অ্যাপ। মাঝখান দিয়ে আমার আম্মাকে হারালাম। আম্মা এই 7 বছরে এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। আমাদেরকে ছেড়ে যাওয়ার আধা ঘন্টা আগেও আমার হাতে হাত রেখে বললেন যে তুমি এত বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবা, একটা কিছু করতে পারো না, পারলে একটা মেয়েকে বাঁচাও, অসহায় মেয়েদেরকে বাঁচাও। তো এই যে বাঁচাও শব্দটা বললে এটা আমার কানে লেগেছিল। ওই দিন রাতে আমি
ঠিক করলাম যে এই যে বাঁচাও নামে আমি একটা প্রকল্প করব। P2P বা পিপল টু পিপল মডেল ব্যবহার করা হয়েছে। বাঁচাও অ্যাপের সাহায্যে সহজে নিবন্ধন করে রেপ অ্যালার্ট বাটন চেপেই সাহায্য চাওয়া যাবে। এক ক্লিকেই সাহায্য চাওয়া নারীর কাছাকাছি পরিবার, বন্ধু, স্বেচ্ছাসেবক ও পুলিশের কাছে চলে যাবে বার্তা। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে সাহায্য চাওয়া নারীর অবস্থান নির্দেশ করবে। এক্ষেত্রে তার নম্বর গোপন রেখে টেক্সট বা অডিও কলেও যোগাযোগ করা যাবে। যাদের স্মার্টফোন নেই তাদের কথা বিবেচনা করে ইতিমধ্যে বাঁচাও বিটিআরসির কাছে শর্ট কোডের জন্য আবেদন করেছে, যা দিয়ে যে কোনো ফোন থেকেই সাহায্য চাওয়া যাবে। যাদের স্মার্টফোন নেই বা ব্যবহার করতে জানে না, তো তারা ওই শর্ট কোডটা দিয়ে SMS এর মাধ্যমে আমাদের এই সিস্টেমে যুক্ত হতে পারবে। তার এই মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেড় মাসের মধ্যে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। খুচরা বাজারে কেজিতে দিতে হচ্ছে 7 টাকা বেশি। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 160 টাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার দোহাই ব্যবসায়ীদের। দফায় দফায় বাড়ছে ভোজ্য তেলের দাম। গেল এক বছর ধরেই ধারাবাহিকভাবে দাম বাড়তির দিকে। সেপ্টেম্বরের শুরুর দিকেই 4 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর দেড় মাসের মাথায় আবারও ঘোষণা এলো। এবার এক লাফে বাড়ল 7 টাকা। বাংলাদেশ ভেজিটেবল অ্যান্ড রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 153 টাকার বদলে বিক্রি হবে 160 টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম 129 টাকা থেকে বাড়িয়ে 136 টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম অয়েলের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এ দাম নির্ধারণ করে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে 133 টাকা, পরিবেশক মূল্য 134 টাকা এবং খুচরা পর্যায়ে 136 টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল মিল গেটে 150 টাকা, পরিবেশক মূল্য 154 টাকা এবং খুচরা পর্যায়ে দাম 160 টাকা। 5 লিটার বোতলজাত সয়াবিন তেল মিল গেটে 720 টাকা, পরিবেশক মূল্য 740 টাকা এবং খুচরা পর্যায়ে 760 টাকা। আর পাম তেল প্রতি লিটার মিল গেটে 116 টাকা, পরিবেশক মূল্য 117 এবং খুচরা পর্যায়ে 118 টাকা নির্ধারণ করা হয়। বুধবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। তবে এই দাম পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরাতন মজুতকৃত তেলের উপর কার্যকর হবে না।